অনেক দিন শহরে কাজ করে ফটিক তার গ্রাম নন্দনপুরে ফিরছিল। সে রওনা দিয়েছিল সেই সকালে, কিন্তু গ্রামের রাস্তায় চলতে চলতে সকাল থেকে রাত হয়ে গেছে। তবে আর বেশি দেরি নেই, কিছু দূর হাঁটলেই চন্দনপুর গ্রাম, তারপরেই তাদের গ্রাম। সারাটা দিন সে খটখটে রোদ্দুরে হেঁটেছে, ফলে গরমে তার সারাটা দেহ ম্যাজ ম্যাজ করছিল। কিন্তু এখন সে একটু ঠান্ডা অনুভব করছে, তার কারণ আকাশে ঘন কালো মেঘ করেছে। একটু পরেই হয়তো মুষলধারে বৃষ্টি নামবে, তাই ঠান্ডা মেঠো হাওয়া বইছে, তার সঙ্গে মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি। কিছুক্ষণ পর ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেল। সবই প্রায় ঠিক আছে, শুধু সঙ্গে একটা টর্চ থাকলে খুব সুবিধা হতো। বৃষ্টিতে একটু ভিজে যাচ্ছে, তবে সে কোথাও দাঁড়াবে না। একটু তাড়াতাড়ি হাঁটলেই সে তার বাড়ি পৌঁছে যাবে। তারপর মায়ের হাতে গরম গরম মাংসের তরকারি দিয়ে ভাত খেয়ে বিছানায় ঢুকে পড়বে। সামনে অন্ধকার রাস্তা, রাস্তার দুধারে কটা বাড়ি দেখা যাচ্ছে। সে বুঝতে পারল চন্দনপুর গ্রাম এসে গেছে, আর একটুখানি পথ। কিছুক্ষণ পর সে চন্দনপুর গ্রামে প্রবেশ করল। মাঝখানে একটি মাত্র মাটির রাস্তা, তার দুধারে খড় দিয়ে ছাওয়া সারি সারি মাটির বাড়ি। তখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। গ্রামের মধ্যে প্রবেশ করে ফটিক দেখল গ্রামটা পুরোপুরি নিস্তব্ধ এবং অন্ধকার। সে ভাবল গ্রামের মানুষ তো তাড়াতাড়ি শুয়ে পড়ে, তাই হয়তো রাস্তায় কিংবা বাড়িতে কাউকেই দেখা যাচ্ছে না। কিছুটা হেঁটে সে যখন গ্রামের মধ্যে এলো, তখন সে দেখতে পেল তার সামনে রাস্তার একদম মাঝখানে অন্ধকারে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে তখন ডাক দিল, কে? বলছি, কে আপনি? এই বৃষ্টির মধ্যে একা একা দাঁড়িয়ে আছেন কেন? সামনের সেই লোকটার থেকে কোনো উত্তর না পেয়ে সে একটু ঘাবড়ে গিয়েছিল। তারপর সে দেখল তার সামনের সেই লোকটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে, এবং সামনে আসতেই সেই লোকটির আগুনের গোলার মতো দুটো চোখ ফটিক দেখতে পেল। এবং সেই চোখ দেখে সে ভয়ে পালানোর জন্যে যখন পেছন ঘুরে দাঁড়ালো, তখন সে দেখতে পেল অনেকগুলো কালো ছায়া মূর্তি ধীরে ধীরে তাকে ঘিরে ফেলেছে, এবং তাদের প্রত্যেকেরই চোখ আগুনের মতো জ্বলছে। তবে কারোর চোখ লাল, আবার কারোর চোখ হলুদ, কিংবা কারোর কারোর কোটরে চোখই নেই। ভয়ার্ত কণ্ঠে ফটিক বলল, আপনারা আপনারা কারা? হ্যাঁ, আমার কাছে কি চান? ফটিকের প্রশ্নের কেউ কোনো উত্তর করল না। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, দয়া করে আমাকে ছেড়ে দিন। কিন্তু তারা কেউ যেন কিছুই শুনতে পেল না। তারপরেই সেই কালো মানুষগুলোর মধ্যে থেকে একটা কালো লম্বা হাত বেরিয়ে এসে ফটিকের গলাটা টিপে ধরল এবং তাকে হাওয়ায় তুলে নিল। সেই কালো হাতটা ফটিকের গলাটা এতটাই চেপে ধরেছে যে সে যন্ত্রণায় ছটফট করছে। তারপর সেই হাতটা তাকে হাওয়া থেকেই ছুঁড়ে মাটিতে ফেলে দিল, এবং সে সেই বৃষ্টি ভেজা রাস্তায় কাদার মধ্যে গিয়ে পড়ল। তারপর ফটিক জ্ঞান হারালো।
মা, ও মা, মা। কে? খোকা এলি? হ্যাঁ রে খোকা, তোর তো কাল সন্ধেবেলায় আসার কথা ছিল, এত দেরি হলো? সারা রাত কোথায় ছিলি? আর তোর গায়ে এত কাদা কেন? কোথায় পড়ে গিয়েছিলিস নাকি? উফ মা, তোমার এত কথার উত্তর আমি দিতে পারছি না। আমার প্রচণ্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি কিছু খেতে দাও তো। ফটিকের মা যখন তাকে খেতে দিল, তখন তার খাওয়া দেখে তার মা প্রচণ্ড অবাক হয়ে গেল। থালায় মাংসের তরকারি, ভাত সবটা হাউমাউ করে খাচ্ছে ফটিক, এমনকি হাড়গোড়গুলো পর্যন্ত ছাড়ছে না। তখন তার মা তাকে জিজ্ঞেস করলো, কিরে খোকা, শহরে তোর কাজ কেমন হচ্ছিল? কিছুই তো বললি না। সে তো তার মায়ের প্রশ্নের কোনো উত্তর দিলই না, বরং বলল, এই কটা খাবারে কি পেট ভরে? যাও, আমার জন্যে আরও খাবার নিয়ে এসো। পুরো হাঁড়িটা নিয়ে এসো, আর তরকারি সবটুকু নিয়ে চলে এসো। তারপর পুরোটা তরকারি এবং হাঁড়ির সমস্ত ভাতটা শেষ করে সে বলল, এখনকার জন্যে ঠিক আছে, তবে আমার খিদে কিন্তু মেটেনি। রাতে দুটো গোটা পাঁঠা রান্না করো। তার মা একটু চিন্তিত হয়ে গেল। দুটো গোটা পাঁঠা সে একা খাবে? না না, খোকা বোধহয় মজা করছে। দুটো পাঁঠা কি কোনো মানুষ একা খেতে পারে? কিন্তু সেদিন রাতে সে তার বাবার সাথে যখন খেতে বসলো, তখন পাতে শুধু মাছ দেখে সে প্রচণ্ড রেগে গেল। সে বলল, কি হলো মা, তোমাকে না বলেছিলাম দুটো পাঁঠা রান্না করতে? এ কি রান্না করেছো? এই কথা শুনে তার বাবা বলল, হ্যাঁ রে খোকা, দুটো গোটা পাঁঠা তুই খাবি? হ্যাঁ, কেন, কি হয়েছে? না না, কিছু না। আচ্ছা, আজকের দিনটা এগুলো দিয়ে খেয়ে নে। কাল আমি ন্যাপলাদের বাড়ি থেকে দুটো পাঁঠা কিনে নিয়ে আসবো, কেমন? গভীর রাত, সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। ফটিকের মা বাবা তাদের ঘরে শুয়ে শুয়ে ফটিকের ওই অদ্ভুত আচরণের কথা আলোচনা করছিল। তার মা বললেন, জানো তো, কাল সকালে বাড়ি এসে খোকা কতটা ভাত খেলো। আগে কোনোদিনও অতটা খাবার খায়নি ও। ওকে দেখে মনে হচ্ছিল যেন কতকাল কিছু খেতে পায়নি। তাই নাকি? সত্যি খুব চিন্তার কথা। ও তো বাড়ি এসে থেকে আমার সাথে কোনো কথাই বললো না। সে তো আমার সাথেও বেশি কথা বলেনি। তার উপরও চোখ দুটো যেন কেমন কটকটে লাল। আমার খুব চিন্তা হচ্ছে জানো, ছেলেটার কি কিছু হলো? ওকে কি একবার হারাধন গুনিনকে দেখাবে? ঠিক আছে, কালকের দিনটা দেখি। কাজ থেকে ফিরে বিকেলবেলায় হরনাথ গুনিনকে ডেকে নিয়ে আসবো। তাদের দুজনের কথার মাঝখানে হঠাৎ চালের উপর থেকে কেমন আওয়াজ শুরু হলো, যেন কেউ তাদের চালের উপর হেঁটে বেড়াচ্ছে। তখন তার মা বললেন, হ্যাঁ গো, ও গো, শোনো, চালের ওপর ওটা কিসের শব্দ হচ্ছে বলো তো? শোনো শোনো। বুঝতে পারছি না, চলো তো গিয়ে দেখি। তারপর তারা দুজন উঠোনে এসে তাদের বাড়ির চালের দিকে তাকিয়ে দেখল ফটিক চালের উপর বসে দু হাতে কিসের যেন কাঁটা ঠ্যাং নিয়ে সেগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তার সারা মুখে এবং গায়ে হাত পায়ে রক্ত লেগে আছে।
চোখখানাও রক্তের মতো লাল। ফটিককে ওই রকম অবস্থায় দেখে তাদের মুখ থেকে কোনো কথা বেরোচ্ছিল না। তখন একজন জোরে জোরে চেঁচাতে চেঁচাতে তাদের বাড়িতে আসলো। ফটিকদা, ও ফটিকদা, ফটিকদা, কোথায় গেলে? এই যে কাকা, কি কাণ্ড বলো তো। আমি ঘুম চোখে ছোট বাইরে করতে উঠেছি, বাড়ির বাইরে বেরিয়ে দেখি ফটিকদা আমার পাঁঠাগুলোকে দড়ি ধরে টানতে টানতে নিয়ে এলো। আমি কত করে ডাক দিলুম, তা আমার কথা একদম শুনলে না। কি হলো কি, তোমরা কিছু বলছো না কেন? ওরে ন্যাপলা, তাড়াতাড়ি হরনাথ গুনিনকে একবার ডেকে নিয়ে আয়। কেন? হরিনাথ গুনিনকে দিয়ে কি হবে? আর তোমরা ওই রকম ভয় পেয়ে আছো কেন? সে এতক্ষণ চালের দিকে তাকায়নি, তাই সে ব্যাপারখানা বুঝতে পারছিল না। তখন ফটিকের বাবা তাকে বলল, এই চালের উপর একবার তাকা। চোখ তুলে চালের দিকে তাকাতেই ন্যাপলা ভয়ে ওরে বাবারে মা রে বলে ছুট দিল। ওরে বাবা রে, ওরে মা রে, হরনাথ খুড়ো তুমি কোথায়? ও বাবা, হরনাথ খুড়ো তুমি কোথায়? ন্যাপলা খুব তাড়াতাড়ি দৌড়ে হরনাথ গুনিনের বাড়ি গিয়ে পৌঁছালো। তারপর জোরে জোরে হাঁক দিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুড়ো, খুড়ো, ও খুড়ো, তাড়াতাড়ি বাইরে এসো। কি রে ন্যাপলা, এত লাফাচ্ছিস কেন? কি হয়েছে? খুড়ো, তুমি তাড়াতাড়ি চলো, ফটিক দাকে মনে হয় ভূতে ধরেছে। কি? ফটিক? কিন্তু ও তো শহরে গিয়েছিল কাজ করতে, বাড়ি এলো কবে? আমি ওসব কিছু জানি না, তুমি তাড়াতাড়ি চলো। তারপর ন্যাপলা হরনাথ গুনিনকে ফটিকদের বাড়িতে নিয়ে এলো। হরনাথ কিন্তু ফটিককে দেখে প্রথমটা একটু ভয় পেয়ে গিয়েছিল, তবে সে বিচলিত না হয়ে তার মা বাবাকে জিজ্ঞেস করলো, ফটিক কবে এসেছে? ফটিকের মা বলল, কাল সকালে। তার মানে ও নিশ্চয়ই চন্দনপুর গ্রামের মধ্যে দিয়ে এসেছে। এ তো খুব সাংঘাতিক ব্যাপার। কেন হরনাথ দা, কি হয়েছে? আরে, কিছু মাস আগে যে চন্দনপুর গ্রামের সবাই কলেরার দাপটে মারা গেছে, গ্রামখানা তো এখন শ্মশান। আমার মনে হচ্ছে ওই গ্রামের সমস্ত মৃত মানুষের আত্মা ভর করেছে ফটিকের ওপর। হে ভগবান, এবার কি হবে তাহলে? চিন্তা নেই, আমি সব ব্যবস্থা করেই এসেছি। আমার এই ঝোলায় শ্মশানের মন্ত্রপ্রত ছাই এবং মাটি আছে, এবং এই দ্রব্যটি কোনো প্রেতাত্মা সহ্য করতে পারে না। ওই প্রেতাত্মাগুলো এক্ষুনি তোমার ছেলের শরীর ছেড়ে পালাবে। এই দেখো। এই বলে সে ঝোলা থেকে মুঠো ভরে মাটি এবং ছাই নিয়ে ছুঁড়ে মারল চালে বসে থাকা ফটিকের দিকে। সেই মন্ত্রপুত ছাই এবং মাটি ফটিকের গায়ে লাগতেই ফটিকের দেহটা হাওয়ায় ভেসে উঠল এবং ফটিকের মুখ থেকে এক বিকট জোরালো আওয়াজ বেরোলো। যেন 50-60 জন মানুষ একসঙ্গে যন্ত্রণায় চেঁচাচ্ছে। তারপর তার শরীর থেকে একটা একটা করে কালো প্রেতাত্মাগুলো বেরিয়ে চলে যেতে লাগলো। কিছু সময় পরে সবগুলো আত্মা চলে গেলে ফটিক হাওয়া থেকে চালের উপর পড়ে গেল। নাও, তোমাদের ছেলে এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে। ন্যাপলা, যা তো বাবা, গ্রামের কয়েকজনকে ডেকে নিয়ে আয়, ওকে চালের ওপর থেকে নামাতে হবে।
তারপর ন্যাপলা কয়েকজনকে ডাকতে চলে গেল। তখন ফটিকের বাবা হরনাথ গুনিনকে বললেন, আচ্ছা, তাহলে কি ওই চন্দনগড় গ্রামের রাস্তা দিয়ে আর চলাফেরা করা যাবে না? না না, আমি কালকেই চন্দনপুর গ্রামটাকে মন্ত্র পড়ে বেঁধে দিয়ে আসব। অবশ্য আমার এটা আগেই করা উচিত ছিল। যাই হোক, তাও ভাগ্য ভালো কারোর প্রাণহানি ঘটেনি। সবই ঈশ্বরের দয়া, বুঝলে? সবই ঈশ্বরের দয়া।